সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে ফেনী জেলার প্রান্তিক কৃষকের কাছে। মাংসের চাহিদা পূরণে গরু, ছাগল, হাঁস, মুরগি, ব্রয়লার, লেয়ার, কোয়েল তো আছেই, তাছাড়া আরও একটি স্থান পেয়েছে, সেটি হচ্ছে টার্কি মুরগি। উত্তর আমেরিকায় টার্কি পালন শুরু হলেও বর্তমানে ইউরোপ সহ বিশ্বের অনেক দেশে টার্কি পালন দেখা যায়। আজ আমরা এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির পর্বে তুলে ধরব ফেনী জেলার পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের জুয়েল ভাই কিভাবে তার খামারে টার্কি পালন করছে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফা এরিন। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি তো ঘুরতে ঘুরতে চলে এলাম ভাই আপনার কাছে। হ্যাঁ আসেন। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা শুনেছি যে আপনি ফেনী জেলার মধ্যে সর্বপ্রথম টার্কি পালন শুরু করেছেন। জি, এটা শুনে চলে এলাম। আমরা তো টার্কি নিয়ে শুনবো আপনার কাছ থেকে আপনি কিভাবে লালন পালন করছেন, কিন্তু তার আগের শুরুটা আমি একটু জানতে চাই, আপনি কিভাবে জানলেন টার্কি সম্পর্কে? টার্কি সম্পর্কে জানছি, আমার এক বড় ভাই আছেন, ঢাকাতে থাকে, ওনার থেকে জানছি। আচ্ছা, পরে ওনার থেকে শুনি আমি এটা শুরু করলাম। শুনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? কোনো শুধু প্রশিক্ষণ শুনেই ছাড়া। শুরু করে দিলেন? কোনো প্রশিক্ষণ ছাড়া। কোনো প্রশিক্ষণ ছাড়া। তো কতগুলো টার্কি নিয়ে শুরু করেছিলেন আপনি? আমি 200 দিয়ে শুরু করছি। মোটামুটি কত বছর হলো আপনি টার্কি পালন করছেন? আমি প্রায় 2.5 বছর বয়স হয়েছে শুরু করছি। আচ্ছা, তো এই যে টার্কি আপনি 200 বাচ্চা নিয়ে আসছেন, কত দিনের বাচ্চা নিয়ে আসছেন? আমি 15 দিনের বাচ্চা আনছি। 15 দিনের বাচ্চা। 15 দিনের বাচ্চা তো একটা অন্যরকম যত্ন নিতে হয়। তো এই যত্নটা আপনি কিভাবে নিলেন? কোনো প্রশিক্ষণ আপনি বললেন নেননি? না, আমি কোনো এক সময় ব্রয়লার মুরগির খামার করতাম। ওই জন্য আমি জানি এটাকে কিভাবে ব্রিডিং করতে হবে, লাইটিং করতে হবে, কি দিতে হবে। জুয়েল ভাই, আপনার এই শেডে কতগুলো টার্কি আছে? আমার এই শেডে এখন টার্কি আছে প্রায় 500-র মতো। কিভাবে পরিচর্যা করছেন এখানে এই শেডে নিয়ে আসার পরে? এটাকে আমরা সকালবেলা একটা মেডিসিন দিই, ভিটামিন ইসেল নামে একটা মেডিসিন আছে, ওইটা ব্যবহার করি 4 ঘন্টা। এরপরে দুপুরবেলা আবার ভিটামিন সি দিই, 4 ঘন্টা পরে আবার ভিটামিন সি দিই বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টার পর থেকে অনেক সময় সাদা পানি দিই, অনেক সময় তাদের বডির কন্ডিশনের উপরে নির্ভর করে ভিটামিন দিই, WS। খাবার দিচ্ছেন কিভাবে? আমরা কন্টিনিউ আপনার 2 বেলা খাবার দিই, আর দুপুরবেলা 12টা থেকে 12:30টার ভিতরে এদেরকে ভেজিটেবল দিই, কর্মীর শাক। আচ্ছা, আপনি তো 200 বাচ্চা নিয়ে আসছেন, তো এই বাচ্চাগুলো কোথা থেকে নিয়ে আসছিলেন? আমার এক বড় বাইরে দিয়ে এটা বাইরে থেকে আমেরিকা থেকে সংগ্রহ করাইছি। এই যে 200 বাচ্চা আমেরিকা থেকে নিয়ে আসছেন, তো পার পিস কত পড়েছিল? 15 দিনের বাচ্চা 3450 টাকা আমার কিনে পড়ছে। এক একটা বাচ্চা? জি। এই যে 15 দিনে বাচ্চা নিয়ে আসছেন, তো এগুলো আনার পরে কিভাবে পরিচর্যা করলেন আপনি? আমি একটা রুমে রাখি, তাদেরকে বোর্ডিং করছি, 1 মাস বোর্ডিং করছি। 1 মাস বোর্ডিং করার ভিতরে তাদেরকে আমি আবার 4টা ভ্যাকসিন করছি। ওখান থেকে ওনারা বলে দিয়েছিল আমাকে 4টা ভ্যাকসিন করতে হবে। আমি ভ্যাকসিনগুলো কমপ্লিট করছি। ভ্যাকসিন কমপ্লিট করার পরে যখন ওদের বোর্ডিং শেষ হয়ে গেছে, তখন আমার বড় একটা শেড ছিল, ওই শেডের ভিতরে ওদেরকে ট্রান্সফার করলাম ওখান থেকে। আচ্ছা, এখানে যে টার্কিগুলো আছে, এই টার্কিগুলোর আসলে কি ধরনের রোগ হয়? এটা সাধারণত অনেক সময় রক্ত পায়খানা করে, হালকা 2-1টা পায়খানা করে। আমরা একটু দেখলে তখন এই সাথে সাথে এটাকে ট্রিটমেন্ট দিই। কতদিন পরে ডিম দেওয়া শুরু করে? 5 মাস বয়সের টার্কিটা যখন আমার এই সাইডে আসে, তার বয়স এখানে এই সাইডে আসার পরে 2 মাস যেদিন হয়, এর পর দিন থেকে সেই ডিম পাড়ে। তো এই 7 মাসের মাথায় যে ডিম দেওয়া শুরু করে, এদের জন্য কি তখন খাবারের পরিমাণ বাড়াতে হয় বা পরিচর্যার কি কোনো পরিবর্তন আসে? না, খাবারের পরিমাণ বাড়াতে হয় না, তাদেরকে একটু ভেজিটেবলটা একটু বাড়াই দিতে হয়। আচ্ছা, ভেজিটেবল বলতে আপনার কর্মী শাক বা বাঁধাকপি এগুলা আগে দিতাম, আগে যে পরিমাণ দিতাম তখন ডিমে আসলে এর থেকে একটু বেশি দিতে হয়। আচ্ছা, শুধু খাবারের পরিমাণটাই বেড়ে জি, যায়? সবজিটা বাড়ে আর অন্য কিছু সবজিটা বেড়ে যায়। আর এমনিতে যে প্রতিনিয়ত যে খাবারটা আপনারা দেন, যেটা আপনি মিক্সড করেন, জি, তো ওইটার পরিমাণ কি দিতে হয়? না, ওইটা আপনার ওই আমরা তো এই পাত্রের ভিতরে খাবারটা রাখি, ওরা যে পরিমাণ খেতে পারে এই পরিমাণ এখান থেকে খেয়ে নেয়। আচ্ছা, শুধু আমরা আরেকটা এক্সট্রা পাত্রের ভিতরে আপনি ওদেরকে একটু সবজিটা দিই। তো ডিম দেওয়ার পরে? ডিম যখন দেয় তখন দেখা গেছে হয়তো একটা না ডিম পারলে হয়তো 2-1টা পশম উঠে যায়, তখন একটু দেখতে একটু ওই দেখা যায়, বিস্তৃতির মতো দেখা যায়, তখন হয়তো ভিটামিন ইসেল দিলে এটা আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, তো এই যে ডিম দেওয়ার পরে সাধারণত তো একটু ফিটনেস তো নষ্ট হয়ই,
সবারই, সব প্রাণীর, সব পশু পাখির। তো সেই ক্ষেত্রে টার্কি কি পরিবর্তন আসে নাকি? না, পরিবর্তন আসে। ওই যে বাজারে যে মাল্টিভিটামিন কোম্পানিগুলো আছে ওইগুলা দিলে মোটামুটি ওইগুলো আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি যে রিং বসানো আপনার শেডের মধ্যে, তো এটার কি কারণ? এই যে এখানে আপনার ওরা ঢুকিয়ে ডিম পারে, যার ডিম পাড়ার সময় হবে সে এখানে ঢুকবে, ঢুকে এখান থেকে ডিম পারে, সে আবার বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে আরেকটা এখানে ঢুকে ডিম পারবে। এইভাবে এখান থেকে পরে আমরা ডিমগুলো এখান থেকে হাতে কালেকশন করে নিয়ে আমাদের ইনকিউবেটর মেশিন আছে, ওই মেশিনের ভিতরে ঢুকাই দিই। আচ্ছা, ডিমটা পাড়ার জন্য শুধু এখানে যায়, এর ভিতরে ডিম যায়? পাড়ার জন্য এখানেই ঢুকে। আর এমনি তো অন্য কোথাও ডিম পারে না এরা? না, আর অন্য কোথাও ডিম পারে না, ওরা আড়ালে ডিম পারে। আচ্ছা আচ্ছা, এই যে আমি যে একটা বজ্র ছিটানো দেখছি, এটা কি খাবার নাকি এটা টার্কির এটা বজ্র? ওই যেটা আজকে আমরা অবশ্য পরিষ্কার করতে পারি নাই, ওই এটা আমরা 2-3 দিন পর পর এটাকে চালিয়ে আপনার ময়লাটাকে বাইরে ফেলে দিই, শুধু বালিটা রাখি। প্রথম দিকে বলছিলাম মেল আর ফিমেলের কথা, জি। তো এই টার্কিগুলো আপনি কি করে বোঝেন এটা মেল আর এটা ফিমেল? এটা বোঝার উপায় আছে। উপায় আছে বলতে আমি ধরে দেখা দিচ্ছি আপনাকে। খুব সহজে আপনার কাছে ধরা দেবে বলে মনে হচ্ছে না। এটা হলো মেল। এটা হচ্ছে মেল? হ্যাঁ। আচ্ছা, কি করে বুঝলেন এটা মেল? এটা বোঝার উপায় হলো, এটার ওজন হলো ধরেন না 10 কেজির মতো হবে, এটা এই জন্য মানে এটা মেল। আর এটার ওই নাকের উপরে যেটা দেখতেছেন এটা ঝুলাই রাখবে, আর ওই এটা জি এটা ঝুলে রাখবেন? জি, এটা ঝুলাই রাখবে। তার বড় হবে? হ্যাঁ, এটা আর বড় হবে। আপনি মানুষের যখন ছোঁয়া লাগবে হ্যাঁ। এটা ছোট করে ফেলবে। কেন? এটা ওদের পূর্বপুরুষের এরকম। আর এটা ময়ূরের মতো পেখম ছড়াই রাখবে, মানে সেই যে পুরুষ এটা গর্ব করায়, এটা ওই পেখম ছড়াই রাখবে। এটা হচ্ছে মেল। আর জি। ফিমেলটা হচ্ছে কোনটা? ফিমেলটা ওজন হবে হলো 5 কেজি, 4.5 কেজি। আচ্ছা, তাহলে প্রাপ্ত টার্কির কি মেলটা হবে 10 কেজি প্রায়, আর ফিমেলটা হবে প্রায় 5 কেজি? জি, 5 কেজি। এটা হলো আপনার ফিমেল। আচ্ছা, এটা হলো দেখছেন না, এটা একটু ছোট। হ্যাঁ, কিন্তু এটাকেই দেখতে মনে হয় যে মেল, আর ওইটাকে দেখতে মনে হয় যে ফিমেল। একটু পেখম মেলে রাখে, ভালো লাগে দেখতে। আসলে ময়ূরের সাথে একটা টার্কি কিন্তু মিলে যায়, যেমন ময়ূর পেখম মেলে, টার্কি মুরগিও ঠিক তেমনই পেখম মেলে। এবং আরও একটি বিশেষত্ব হলো যে মেল যে টার্কিগুলো আছে সেগুলো সব সময় পেখম মেলে রাখে, ফিমেলদেরকে একটা তাদের মাঝখানে ওদেরকে ভয় দেখাবে জন্য। হ্যাঁ, ভয় দেখানোর হ্যাঁ, যে জন্য। আমি পুরুষ। এবং চমৎকার একটা সাউন্ড কিন্তু সবসময় করে থাকে। এটা আসলে কারা করে বলেন তো? এইটা আপনার ওই মাদি যেগুলো এগুলো আচ্ছা, ওইগুলা শব্দ করে। বাইরে কোনো লোক ঢুকলে সাথে সাথে ওরা দেখলে সবগুলো একসাথে একটা শব্দ করবে। আচ্ছা, এটা কি ভয়ের কারণে করে নাকি? না, ওইটা বাইরের লোক আসছে যে এই জন্য। আচ্ছা, মানে অনেক টাইমে দেখা যায় যে হয়তো আমরা 10 মিনিট বা 15 মিনিট যদি ভিতরে কাজ করি, তখন আর ওই শব্দটা সে করে না, যেমন এখন করতেছে। তাহলে আমরা এখান থেকে চলে গেলে আর সাউন্ডটা করবে না? না। তাহলে আপনার তো টার্কি বাচ্চাও আছে। জি, আছে। তাহলে চলেন আমরা ওইখানেই চলে যাই। আচ্ছা, চলো। জুয়েল ভাই, এখানে কোন ধাপের টার্কি? এটা আমার ওই এখানে যখন আমি ব্রিডিং করি তখন 1 মাস থেকে 1.5 মাস বয়স হলে আমার ওখানে জায়গা হয় না, আচ্ছা। তখন আমি এটাকে এখানে নিয়ে আসি। ও, এখানে নিয়ে আসছেন কি? এই যে এগুলো কি ধান নাকি? এই যে এগুলা হলো ধানের তুষ। আচ্ছা, ধানের তুষ। জি। তো দ্বিতীয় ধাপের যে টার্কিগুলো সেগুলোকে এই জি, ধানের তুষের উপরে রাখি আমরা। তো এই টার্কির খাবার কোনগুলো? এটাকে দিচ্ছি আমরা ব্রয়লার ফিড দিচ্ছি, আর একটু সবজি দিই আর কি। সবজি? আর শুধু সবজি? পানি কি পরিমাণের পানি খায় এরা? এটা পানিটা খুব কম খায়, পানিটা এরপর আমরা 3 বার চেঞ্জ করে দিই। ও, দিনে 3 বার চেঞ্জ করে দেন? জি। আচ্ছা, দিনে চেঞ্জটা কেন করতে হয়? এরা কি না, ওই হয়তো 12 ঘন্টা থাকার পরে পানিটা অনেক সময় আকাশের ওয়েদার যদি টেম্পারেচার যদি বেশি থাকে হয়তো পানিটা একটু গরম হয়ে যায়। জুয়েল ভাই, আপনি তাহলে এখানে 2 মাস রাখার পরে এই টার্কির বাচ্চাগুলোকে বিক্রি করছেন? অনেকে বাচ্চা নিয়ে যায়, অনেকে মাংসের জন্য নিয়ে যায়, যে যেটা চায় আমি এটা বিক্রি করি, শুধু ডিমটা বিক্রি করি না। তো ডিমগুলো কেন বিক্রি করেন না? ডিমটা বিক্রি করি না, ডিমটা আসলে সবগুলা আমরা যখন মেশিনে ডিম দিই 100 ডিম দিয়ে থাকি, সেখানে আমরা বাচ্চা পাই হলো 40 থেকে 50টা ডিমে বাচ্চা পাই। এই জন্য অনেকে হয়তো 100 ডিম নিয়ে যাবে, সেই বাচ্চা ফুটাবে হলো 50টা, সেই বলবো যে আমি খারাপ ডিম দিছি, এই জন্য আমি ডিমটা সেল করি না।
তো ব্রুডারে কতদিন রাখেন টার্কির বাচ্চাটা? বুটারে 1 মাস 5 দিন বা 30 দিন পর্যন্ত রাখি। যেটা দেখতেছি যে একটু মোটা পা মোটা হয়ে রয়েছে, স্বাস্থ্য ভালো, তখন আমি বুঝতে পারি যে এটা আর বুটিং লাগবে না, তখন আমি এটাকে ওইখান থেকে এখানে ট্রান্সফার করে দিই। ভাইয়া আবার ডিমের প্রসঙ্গে আসে, আপনি তো ডিমটাকে সংরক্ষণ করেন, তো কিভাবে সংরক্ষণ করেন? আমরা আমাদের ইনকিউবেটর মেশিন আছে, ওই মেশিনের ভিতরে এটাকে আমি ওখানে দিই। ওখানে দেওয়ার পরে 28 দিন পরে বাচ্চা ফুটে। আর আমি তো অনেক বেশি করি, তো এই জন্য আমার ইনকিউবেটর মেশিন লাগে। আর যাদের 5টা বা 6টা 10টা নিয়ে যায় তাদের ওই মেশিন লাগবে না, দেশি মুরগির সাথে তা দিয়ে এটা ফুটাইতে পারবে, বা ওরাও তা দেয়, টার্কিও তা দিয়ে বাচ্চা ফুটায়। এই যে 2.5 বছর ধরে যে আপনি টার্কি বিক্রি করছেন, তো কেমন এই 2.5 বছরের খরচ মেটানোর পরে কেমন লাভ কেমন পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি এটা প্রতি মাসে খরচ বড় যায় 50 থেকে 60-70 হাজার টাকা এরকম মাসে থাকে। আচ্ছা, এটার পাশাপাশি এটার কিছু ইনভেস্টমেন্টের টাকা দিয়ে, লাভের টাকা দিয়ে আমি এখানের একটা জাত করতেছি, সেটা হলো ফ্রান্সের দেশি মুরগি। আচ্ছা, এখানে এই খামারেই আছে? জি, এই খামারে আছে। তাহলে চলেন আমরা এই খামারেই চলে যাই। আসেন। জুয়েল ভাই, নাম শুনেই তো বোঝা যাচ্ছে যে ফ্রান্সের থেকে নিয়ে আসা এবং ফ্রান্সের মুরগি। তো আপনি এই ফ্রান্সের মুরগির সম্পর্কে কোত্থেকে জানলেন? আমার এক বড় ভাই আছে চিটংয়ে, উনি চিটংয়ের সবচেয়ে বড় শিল্পপতি। আচ্ছা, ওনার মোবাইলে আমাকে ওই মুরগিগুলার ছবি দেখাইছিল। তাই আমি বলছি এটা কোন রাষ্ট্রে পাবো, সেই বললো যে এটা ফ্রান্সে পাবো। তাই আমি বলছি কিভাবে আনবো, আমাকে কিছু সংগ্রহ করে দেন। উনি পরে আমাকে 2 মাস লাগছে 17টা বাচ্চা কালেকশন করে দিয়েছি। 17টা বাচ্চা দিয়ে আমি প্রায় 1000 মতো তৈরি করছিলাম, সেল করে ফেলছি, এখন এগুলো আছে আমার কাছে। তো এইগুলো তো ফ্রান্স থেকে নিয়ে আসা, ফ্রান্সের যে আবহাওয়া, তা আমাদের দেশে আবহাওয়ার তো পরিবর্তন আছেই, তো সেক্ষেত্রে কি এদের কোনো সমস্যা হচ্ছে? না, ওই ক্ষেত্রে ওদের কোনো সমস্যা হয় না। তাহলে আপনি ফ্রান্স থেকে 17টা বাচ্চা নিয়ে আসছেন, তো এই 17টা বাচ্চা আনতে আপনার কেমন খরচ পড়েছিল? 54,000 টাকা পড়ছে 17টা বাচ্চা। বর্তমানে এক একটা মুরগির দাম কত? আমরা এগুলার ওই বাচ্চাটা বিক্রি করি 2 মাসের, একটা ছেলে একটা মেয়ে, জোড়া 3,000 3,500 টাকা এইভাবে বিক্রি করি। আর মাংসের জন্য যেগুলো বড় করি ওইটা আপনার কেজি বিক্রি করি 400 টাকা 420 টাকা এরকম করি, মাংসের বাজারটা বিক্রি করি। আশেপাশে কি এই ফ্রান্সের মুরগিটা কেউ খাবার করেছে? এই ফ্রান্সের দেশি মুরগিটা, টার্কিটা অনেক জায়গা আছে, কিন্তু ফ্রান্সের দেশি মুরগি যেটা, এটা সারা বাংলাদেশে শুধু আমার কাছে আছে। আচ্ছা জুয়েল ভাই, ফ্রান্স থেকে যে মুরগিটা আনলেন, তো এর স্বাদ কেমন? মাংসের স্বাদটা হলো আপনার আমাদের দেশি মুরগি বা খাসির মাংস থেকে এই মাংসগুলার, এই মাংসগুলো খুব সুস্বাদু মাংস। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফ্রান্সের মুরগির উৎপাদন বাড়াতে হলে কি করা দরকার? আমার কাছে আগে 20 পিস ছিল, আমি 20 পিস দিয়ে করছি, তো এখন আমার কাছে 170 থেকে 80 অ্যাডাল আছে। এগুলা এই কিছুদিনের ভিতরে ডিম পারবে। তো ডিম পারলে মোটামুটি পার ডে আমার 100 বাচ্চা প্রোডাকশন হবে। মার্কেটের যে ডিমান্ড, সেই ডিমান্ডের কিছু চাহিদা আমি মোটামুটি পূরণ করতে পারবেন। আচ্ছা, আপনাকে দেখে যারা উৎসাহিত হবে যে তারা ফ্রান্সের খামার করবেন, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে সংগ্রহ করবেন আপনার কাছ থেকে? কারণ আপনি তো বাংলাদেশের প্রথম ফ্রান্সের মুরগি নিয়ে আসছেন, তো আপনার কাছ থেকে সংগ্রহ করবে, বা বাইরে থেকে যদি করতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে করবে? তারা তো সবাই তো আর বাইরে থেকে কালেকশন করতে পারবে না, ওই তো আমার লোক আসছে বিধা হয়তো আমি বাইরে থেকে কালেকশন করছি। আর যারা দেশে হয়তো ছোটো মোটো খামার করতে চায় তারা আমার সাথে যোগাযোগ করলে হবে। আমরা আশা করব যে আপনি টার্কি মুরগির খামার করে এবং ফ্রান্সের মুরগি লালন পালন করে উৎপাদন বাড়িয়ে আরও অনেক সফল হবেন। আপনি আমাদেরকে সময় দিয়েছেন জুয়েল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন, আপনাকে ধন্যবাদ, দীপ্ত টেলিভিশনকেও ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সহ 4 জেলায় প্রায় 1.5 লক্ষ হেক্টর জমির ফসলের ক্ষতি। ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে তুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চা উৎপাদন বৃদ্ধির আশা, 1 সপ্তাহে 2 দফা বৃষ্টিপাত। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে পানির নিচে তলিয়ে গেছে প্রায় 1.5 লক্ষ হেক্টর জমির ফসল। অনেকেই কাটছেন আধা পাকা ধান। ফসল নষ্ট হয়ে যাওয়ায় সুনামগঞ্জে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপণ্যের দাম।
গত এক সপ্তাহের বৃষ্টি আর পাহাড়ি ঢলে পাল্টে গেছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের চিত্র। মাত্র কয়েকদিন পরে যে ফসল ঘরে তুলত কৃষক, সেই ফসল এখন পানির নিচে। অনেকেই কেটেছেন আধা পাকা ধান। বাঁধ রক্ষায় দিনরাত কাজ করছে কৃষক। ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। এক মুঠ ধান তুলতাম না, বউ বাচ্চা লই আমরা খাইব কিতা, কি চিকিৎসা করলাম কোথায় আমরা এটা ভাই আমরা খুঁজে পাচ্ছি না। সমাধান চাই যেন আমরা এই ঝুঁকির মধ্যে না থাকি। সারা দিন সারা রাত আমরা কষ্ট করে বেড়ে বাঁধ দিতেছি, কিন্তু বাঁধ বাঁধতে পারতাছি না। কিশোরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় 20,000 হেক্টর জমির ফসল পানির নিচে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পানির বৃদ্ধির ধারাটা ক্রমাগত কমে আসছে। খুশি যে আমাদের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদেরকে আমরা যথাযথভাবে পুনর্বাসিত করতে পারব। সুনামগঞ্জে টানা 10 দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানির নিচে তলিয়ে আছে 1 লাখ হেক্টর জমির ফসল। ক্ষতির মুখে পড়েছে অন্তত 2 লাখ কৃষক। ফসল নষ্ট হয়ে যাওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম। পাশাপাশি পশুর খাবার ও ঋণের টাকাও নিয়েও দুশ্চিন্তায় কৃষক। কত মিলেন না, আমরা কোনো বাজে চলার একটা পথ নাই। 30 টাকা আটার কেজি খাইতেও পারি না। বাজারটাও চাউল ডাল কিনতে গেলে তো আকান্ত দাম। এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারে পানির নিচে তলিয়ে রয়েছে 40,000 হেক্টর জমির ফসল। ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে তুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীতে আয়োজিত কটন সামিটে আফ্রিকা থেকে তুলা আমদানির নানা দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সুতা উৎপাদনের জন্য প্রয়োজনীয় তুলার বেশিরভাগই আমদানি করা হয় ভারত থেকে। তবে দেশটি থেকে তুলা আমদানির ক্ষেত্রে প্রায় বিড়ম্বনার শিকার হন ব্যবসায়ীরা। এই অবস্থায় আফ্রিকা থেকে তুলা আমদানি সহজ করতে রাজধানীর একটি হোটেলে আফ্রিকার তুলা উৎপাদক এবং এশিয়ার আমদানিকারকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওরা তো বিক্রি করে, তো ফাইন্যান্স করে ওটাকে প্রোডাকশন করলো, বিক্রিও তো করতে হবে। তো সব কিছু মিলাই এটা আবার একটা বড় মার্কেট। বাংলাদেশ লার্জেস্ট ইম্পোর্টার র কটনের, তো ন্যাচারালি এই মার্কেটে ওরা আসবেই। আমার বাংলাদেশে এখন 50% কটন আমরা অলমোস্ট এবছর থেকে লাস্ট 2 ইয়ার্স আমরা আফ্রিকাতে ইম্পোর্ট করছি। আফ্রিকান কটনগুলি আসলে অনেক দরিদ্র দেশ, ওদের কটন ফার্মিংয়ের জন্য এবং উৎপাদনের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ফান্ডিং করে আসছে, এবং ইসলামিক ব্যাংক তেমনইভাবে আমাদেরকে ফান্ডিং করতে যাচ্ছে আমরা যারা ইউজার। এবং এই দুইটার সমন্বয় যদি হয় তাহলে আফ্রিকার যখন প্রোডাকশনটা বাড়বে, আমরা তেমন সহজভাবে আফ্রিকা থেকে কটনটা আনতে পারবো। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আগামী 20 থেকে 25 বছরের মধ্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম খাত হবে তৈরি পোশাক শিল্প, আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তুলা। আফ্রিকার দেশগুলো বিশ্ব চাহিদার শতকরা প্রায় 7% তুলা উৎপাদন করে। বাংলাদেশের জন্য আফ্রিকা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের চাহিদার প্রায় অর্ধেক তুলা আমদানি করতে হয়। 2017-18 অর্থ বছরে দেশের চাহিদার শতকরা 60 থেকে 70% তুলা আফ্রিকা থেকে আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলে বৈঠকে জানান ব্যবসায়ী নেতারা। দীর্ঘদিন অনাবৃষ্টি থাকার পর চলতি সপ্তাহে 2 দফা বৃষ্টিপাত চা শিল্পের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। বিগত বছরের মতো চলতি বছরেও চায়ের বাম্পার ফলনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। কোমলগঞ্জ উপজেলা সহ পুরো মৌলভীবাজার উপজেলায় চলতি চা মৌসুমের মাঝামাঝি সময়ে গুড়ি গুড়ি আর ভারী বৃষ্টিপাতের ফলে চা গাছে আশাতীত উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে চা শ্রমিক এবং বাগানের কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। চা বাগান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ প্রায় 5 মাস অনাবৃষ্টির কারণে চা বাগানের টিলাভূমিতে সেচের প্রয়োজন দেখা দেয়। অনেক স্থানে সেচের সুবিধা না থাকায় চা গাছে লালচে রং ও মাকড়সার আক্রমণ শুরু হয়। চায়ের মৌসুম শুরু হবার পর 22 ফেব্রুয়ারি কোমলগঞ্জে প্রথম দফা বৃষ্টিপাতের ফলে চা গাছে কিছুটা উপকার বয়ে আনে। কাটিং করা গাছে শুরু হয় দ্রুত কচি পাতা গজানো। পরবর্তী 6 মার্চ ভারী বৃষ্টিপাত চা শিল্পের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেয়। অনাবৃষ্টির ফলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে মৌসুম শুরুর পরপরই হঠাৎ এমন বৃষ্টিপাতকেই ইতিবাচকভাবেই দেখছেন চা বাগান সংশ্লিষ্টরা। বৃষ্টিপাতের 2-4 দিন পর থেকেই কয়েকটি বাগানে বিভিন্ন ধাপে শুরু হয় চয়ন। চা পাতা চয়নের পর সম্প্রতি সময়ে উৎপাদনও শুরু করেছে কয়েকটি চা বাগান। ফলে গত বছরগুলোতে উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। আবহাওয়া অনুকূল থাকলে এবছরও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। দেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে চা অন্যতম। দেশে চা উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মান উন্নয়ন সম্ভব হলে চা রপ্তানি আরও বেগবান হবে, আমাদের দেশ আয় করবে আরও বৈদেশিক মুদ্রা। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সুস্বাদু মাংস হিসেবে বর্তমানে টার্কি খুবই পরিচিত। বাড়ছে চাহিদা, বাড়ছে উৎপাদন। দিনে দিনে খামারিরা সফলতার দিকে পৌঁছে যাচ্ছেন টার্কি পালন করে। আজ আমরা দেখলাম জুয়েল ভাই কিভাবে তার খামারে টার্কি লালন পালন করছেন এবং ফ্রান্সের মুরগি লালন পালন করছেন। আপনারা যারা টার্কির খামার করতে চান বা ফ্রান্সের মুরগির খামার করতে চান, তাকে দেখে উৎসাহিত হবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।